আইপিএল টি-20 ক্রিকেটের যেই সৌন্দর্য নষ্ট করেছিল সেটা যেন আবার ফিরে এসেছে এবারে টি-20 বিশ্বকাপে। টি-20তে একটা কথা আছে, বড় দল ছোট দল কোনো কথা নয়, যে কোনো সময় যে কোনো দলকে হারাতে পারে, সেটাই হচ্ছে এবারে বিশ্বকাপে। প্রথমে এই পাকিস্তানকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। আজকে দারুণ খেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে নেপাল, যদিও 1 রানের জন্য হেরে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল বাংলাদেশ, এই দুইটা ম্যাচের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে বা বেশ কিছু মিলও আছে। সেই জায়গাটা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব, কথা বলবো এই বিশ্বকাপ নিয়ে। আসলে যে এই বিশ্বকাপ থেকে অলরেডি বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো একটা দল, যাদেরকে কিনে সবাই বলেছিল যে নিউজিল্যান্ড পাকিস্তান এবার সেমিফাইনাল খেলতে পারে, তারাই সুপার 8 যাওয়ার আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কথা বলবো সেসব বিষয় নিয়ে। তার আগে বলে রাখি যে আপনাদের খাবারের স্বাদ বাড়াতে অবশ্যই ব্যবহার করবেন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। এবারে বিশ্বকাপটা আসলে দারুণ একটা বিশ্বকাপ। লো স্কোরিং ম্যাচ হলেও নিশ্চয়ই সবাই উপভোগ করছেন যে এটা আসলে শুধুমাত্র ব্যাটারদের খেলা নয়, এখানে আসলে বোলারদেরও কিছু করার আছে, সেটা প্রমাণ হচ্ছে। কোনো স্কোরেই লো স্কোর নয়। 100 রান করেও কিন্তু ম্যাচ জিততে কষ্ট হচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচে প্রায় টান উত্তেজনা। যেখানে আইপিএলে ম্যাচের পর ম্যাচ 200-200-র নিচে খুব কম ম্যাচ হয়েছে, সেখানে টি-20 বিশ্বকাপে মাত্র একটা ম্যাচে 200-র উপর স্কোর হয়েছে। 201 রান করেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে। বাকি আর কোনো ম্যাচে 200 স্কোর হয়নি। আর 197, 194 এরকম কয়েকটা ম্যাচ আছে। বাকি অধিকাংশ ম্যাচে কিন্তু 150-র নিচে। এবং এই বিশ্বকাপে ছক্কার সংখ্যাও কম। কিন্তু এখন পর্যন্ত গ্রুপ পর্বের 31টা ম্যাচ হয়েছে, যেখানে ছক্কা হয়েছে 206টা এবং 4 হয়েছে 504টা। যেখানে আইপিএলে দেখা যাচ্ছে এক ম্যাচে হয়ে যেত 50-এর উপরে ছক্কা। ঠিক সেই জায়গা থেকে আসলে ক্রিকেটের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু ফিরে এসেছে এবং সবাই কিন্তু এটা আসলে এই ম্যাচটা, এই বিশ্বকাপটা উপভোগ করছে। আমরা কথা বলতে চাই আজকের ম্যাচটা নিয়ে। দক্ষিণ আফ্রিকা এবং নেপাল যে দারুণ খেলেছে নেপাল, আসলে তাদের ভাগ্য তাদের বিপক্ষে ছিল বিদায় তারা ম্যাচটা হেরে গেছে 1 রানের ব্যবধানে। শেষ বলে যদি তারা 2টা রান নিতে পারত তাহলে কিন্তু ম্যাচটা তাদেরই উইন হতো। ওই ম্যাচটা নেপাল সাউথ আফ্রিকার বিপক্ষে ঠিক যেভাবে হেরেছে, বাংলাদেশও সাউথ আফ্রিকার বিপক্ষে ঠিক সেভাবেই হেরেছে। ঠিক এই ম্যাচের সাথে বাংলাদেশের সাথে নেপালের মিলটা কোথায়, আমরা একটু সেটা খোঁজার চেষ্টা করব। দুটোই লো স্কোরিং ম্যাচ ছিল। এই ম্যাচের শুরু থেকেই ডোমিনেট করেছে নেপাল। বোলিং ইনিংসও সাউথ আফ্রিকাকে বেশি রান করতে দেয়নি, 115 রানে আটকে গেছে তারা। সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ, তারা কিন্তু নেপালের স্পিনারদের বিপক্ষে স্ট্রাগল করেছে এবং তারা আসলে ভালো খেলতে পারেননি। নেপাল কিন্তু ব্যাটিংয়ের শুরু থেকেই কিন্তু ডোমিনেট করে খেলেছে এবং বলা যায় যে 18 ওভারের আগ পর্যন্ত কিন্তু ম্যাচটা তাদের হাতে ছিল। 42 বলে নেপালের দরকার ছিল 34 রান, হাতে ছিল 8 উইকেট। 42 বলে 34 রান দরকার, হাতে 8 উইকেট। এই ম্যাচটা হারার নিশ্চয়ই কথা না, ঠিক এমন একটা সিচুয়েশন বাংলাদেশেরও ছিল। এরপরে 36 বলে দরকার ছিল 30 রান, হাতে ছিল 7 উইকেট। এরপরে 30 বলে 26 রান, হাতে 7 উইকেট। 24 বলে 21 রান, হাতে 7 উইকেট। 24 বলে 21 রান, এই ম্যাচটা তো হারার কোনো প্রশ্নই আসে না। এরপরে 21 বলে 18 রান, হাতে আছে 7 উইকেট। এরপরে ম্যাচটা একটু ঘুরে যায়। পরে 18 বলে 18 রান, তাবরেজ শামসি তিনি যে 18তম ওভারটা করেছেন, সে ওভারে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন তিনি। ওই ওভারে তিনি 2টা উইকেট নিয়েছেন এবং যারা ইনফর্ম ব্যাটার ছিল দীপেন্দর আইয়ার এবং আসিফ শাহ, এই দুজনের উইকেটটা নেওয়ার ফলে কিন্তু ম্যাচটা ঘুরে যায়, নেপালের হাত থেকে ছিটকে যায়। শেষে 8 বলে 16 রান দরকার ছিল। অ্যান্ড্রিক নটকিয়ার ওভারে একটা ছক্কা মেরে এরপরে শেষ বলে 2 রান নিয়ে শেষ ওভারে 6 বলা দরকার ছিল 8 রান। বার্টম্যানের প্রথম বলটা ডট, দ্বিতীয় বলটাও ডট। তৃতীয় বলে গুলশান যে একটা 4 মারেন। শেষ 3 বলে দরকার ছিল 4 রান, আরও একটা ডাবল। শেষ 2 বলে 2 রান দরকার ছিল। শেষ 2 বলে 2 রানও নিতে পারেননি। শেষ বলটা যদি রান আউট না হতো তাহলে 1টা রান হতো, তাহলে ম্যাচটা ড্র হতো। বাংলাদেশের ঠিক একই অবস্থা ছিল এই ম্যাচটাতে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে একই অবস্থা ছিল, শুধুমাত্র নার্ভটা ঠিক রাখতে পারেনি নেপাল। বাংলাদেশও একই জায়গায়, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ফল করছে। এবং যদিও বাংলাদেশের বিপক্ষে কিছুটা বিতর্কিত সিদ্ধান্ত ছিল, নেপালের ম্যাচে এমন কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু নেপালের ম্যাচটা বাংলাদেশের ম্যাচ থেকেও সহজ ম্যাচ ছিল, কিন্তু নেপাল সেটা পারেননি। যদি পারতো তাহলে আজকে কিন্তু ইতিহাস রচিত হতো এবং ক্রিকেট বিশ্বের রীতিমতো ভূমিকম্প তৈরি হতো। তবে নেপালের হারে বাংলাদেশের লাভটা হয়েছে। বাংলাদেশ এখন সুপার 8-এ যেতে খুব একটা সমস্যা নেই। পরের ম্যাচে বাংলাদেশ নেপালকে হারালেও
হারালে কোনো সমীকরণের প্রয়োজন হবে না। আর যদি না হারাতে পারে তাহলে বাংলাদেশ যদি ওদের সঙ্গে কম ব্যবধানে হারে তাহলে যেতে পারবে। আর যদি নেপালের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে হারে, অন্যদিকে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়, তাহলে বাংলাদেশ সুপারে উঠতে পারে না। কিন্তু নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশ নেপালের বিপক্ষে যত বড় ব্যবধানে হারুক সেটা আসলে কোনো কাজে আসবে না। বাংলাদেশ সুপার 8 খেলবে এবং সুপার 8-এ নিশ্চয়ই বাংলাদেশ ভালো তো করবে। কেন করবে সেটা আসলে কন্ডিশন একটা, সেটা অন্য আরেকটা ভিডিওতে বলবো। এইবার বিশ্বকাপ শুরুর আগে যেই কয়েকটা দলকে ফেভারিট ধরা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তান। কিন্তু সেই নিউজিল্যান্ড এবং পাকিস্তান সুপার 8-এ যাওয়ার আগে প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছে এবং শ্রীলঙ্কা তারাও আসলে বিদায় নিচ্ছে। অন্যদিকে জয় পেয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ডকে হারিয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়েছে, আজকে সাউথ আফ্রিকাকে হারাতে বসেছিল নেপাল। এই বিশ্বকাপে আসলে একদম অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে তাক লাগানো, এবং আমরা দেখেছিলাম যে আরও কয়েকটা দল আসলে না জিতলেও কিন্তু লড়াই করেছে। যেমনটা আমরা ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে দেখেছিলাম যে আসলে তারা একটা ম্যাচের একটা মোমেন্টে মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্র ম্যাচটা জিতে যাবে, কিন্তু আসলে জিততে পারেনি। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা আসলে লো স্কোরিং ম্যাচ হলেও দারুণ উপভোগ্য ছিল এবং কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। এই যে ছোট দলগুলোর জয়, এগুলো কিন্তু ক্রিকেটের বিশ্বায়নে অনেক বেশি সহযোগিতা করবে এবং নেপাল যদি আজকে জয়টা পেত তাহলে এটা ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্র্যান্ড হতো। অর্থাৎ ছোট দলগুলো যারা আসলে আইসিসির এখনও পূর্ণ সদস্য হতে পারেনি তাদের জন্য বিরাট একটা অনুপ্রেরণা হতে পারতো। যদিও এই বিশ্বকাপটা তাদের জন্য অনুপ্রেরণা। পাপুয়া নিউগিনি যদি ভালো খেলতে পারে, কিন্তু উগান্ডা তারা বিশ্বকাপে এসে আসলে তাদের বিশ্বকাপে প্রথম জয়টা পেয়েছিলেন, তাদের জন্য এই বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে। এবং স্কটল্যান্ডের কথা বলতে হয়, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে লড়াই চলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড যদি শেষ ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু ইংল্যান্ডও গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। আর যদি স্কটল্যান্ড হেরে যায় তাহলে ইংল্যান্ডের সম্ভাবনাটাই বেশি। যদি ইংল্যান্ড ওমানের বিপক্ষে 101 বলে হাতে রেখে 8 উইকেটে বড় ব্যবধানে না জিততো তাহলে কিন্তু স্কটল্যান্ড পরবর্তী ম্যাচটা কম ব্যবধানে হারলেও কিন্তু তাদের সম্ভাবনা ছিল। যাই হোক, আসলে তাদের ভাগ্যে কী আছে সেটা আসলে এখনও বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের ভাগ্য মোটামুটি নিশ্চিত যে সুপার 8-এ যাচ্ছে এবং সুপার 8-এ বাংলাদেশ ভালো খেলবে, ভালো খেলতে পারে, এইটুকু আমরা আশা করতেই পারি। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।